বাংলাদেশের রাজনীতি কেবল বর্তমান দিয়ে বিশ্লেষণ করলে চলে না। অতীতের সাথে বর্তমান এবং তার নিরিখে ভবিষ্যতে কি হতে পারে তার আলাপ চলতে পারে। তাই বর্তমানের এই আলাপ অতীতের নয় শুধু, ভবিষ্যতের এক দীর্ঘ ছায়া। মনে আছে ২০০১ সালে বিএনপি জামায়াত জোট যখন ক্ষমতায় আসে? ২০০৩-৪ অর্থবছরে বাজেটে অন্যান্য পণ্যের সঙ্গে মদ ও বিয়ারের উপর শুল্ক ১০০% হ্রাসের প্রস্তাব দেয়। একই বাজেটে জায়নামাজের উপরে ১৫% সম্পূরক শুল্ক নতুন করে আরোপ করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন সংগঠন মদ ও বিয়ারের শুল্ক হ্রাসের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানায়। ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার মুখে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মদ ও বিয়ারের শুল্ক হ্রাসের প্রস্তাব প্রত্যাহারের নির্দেশ দেন। এর আগেও বিএনপি জামায়াত জোট সরকার দুটি শিল্প কারখানাকে মদ উৎপাদনে অনুমতি দিয়েছিল। বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত হলে এবং প্রতিবাদ শুরু হলে জনমতের চাপে সরকার সেই অনুমতি প্রত্যাহার করতে বাধ্য হয়। মদ ও বিয়ারের উপর শুল্ক হ্রাস এবং জায়নামাজের উপর সম্পূরক শুল্ক আরোপের এই দুটো সিদ্ধান্ত নিয়েই জোট সরকারের শরিক দলগুলো কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি তখন। এই প্রেক্ষাপটে তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ভূমিকা বিশেষভাবে আলোচিত হয় তখন। ২৮ জুন জাতীয় সংসদের বাজেটের আলোচনায় তিনি মদ প্রসঙ্গে যে বক্তব্য দেয়, তাতে ধর্মের মুখোশধারী রাজনীতির বাস্তব চেহারা আরেকবার তখন উন্মোচিত হয়। তিনি মদের দাম কমানোর প্রস্তাবকে প্রকারান্তরে সমর্থন জানিয়ে বলেন, প্রকৃত ইমানদারের কাছে মদের দাম কমা বাড়ার সাথে কিছু যায় আসে না। তিনি আরও মন্তব্য করেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুরোপুরি নিষিদ্ধ করাও সম্ভব নয়। মৌলানা নিজামীর এই বক্তব্যে দেশবাসী বিস্মিত হয়। প্রকৃত ইমানদারের কাছে মদের দাম হ্রাস বৃদ্ধির কিছু যায় আসে না, এই মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত মদের উপরে শুল্ক হ্রাসের পক্ষেই অবস্থান নেন। জায়নামাজের উপরে সম্পূরক শুল্ক আরোপের বিষয়ে তার কোনো বক্তব্য সংবাদপত্রে তখন দেখা যায়নি। ৩০ জুন জাতীয় সংসদে ২০০৩-৪ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়। শুল্ক হ্রাসকৃত পণ্যের তালিকায় জায়নামাজের নাম না থাকলেও প্রশ্ন থেকেই যায়, এক্ষেত্রেও কি প্রকৃত ইমানদারের কাছে জায়নামাজের দাম কমা বাড়ার কিছু যায় আসে না? মদ সংক্রান্ত বিষয়ে জামায়াতের এই দ্বৈত ভূমিকা নতুন নয়। অতীতেও বারবার একই চিত্র দেখা গেছে। জামায়াতের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদীর রাজনৈতিক চিন্তার পরিবর্তন নিয়ে পাকিস্তান জামায়াতের এক সময়ের নেতা মৌলানা কাওসার নিয়াজি একাধিক চিঠিতে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। ৬০-এর দশকে সব চিঠি ভারত এবং পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্র এবং সাময়িকীতে প্রকাশিত হয়। একটি চিঠিতে তিনি লিখেন, প্রথম আমরা সংসদে প্রার্থী হওয়াকে হারাম মনে করতাম। এখন বিরোধী দলগুলোর সঙ্গে জোট করে নিজেরাই প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি। প্রথমে পার্টি টিকিট প্রথাকে অভিশপ্ত বললাম, এখন জোটের স্বার্থে অসৎ লোকদের টিকিট দিচ্ছি। প্রথমে নারী পুরুষদের সম্মিলিত সভা নাজায়েজ মনে করতাম, এখন নিজেরাই সে ধরনের সমাবেশে বক্তৃতা দিচ্ছি। প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যকে নাজায়েজ বলতাম, এখন সেটাকেই ইসলামের কর্তব্য বলছি। প্রথমে নারী নেতৃত্বের বিরোধিতা করতাম, এখন নারী রাষ্ট্রপ্রধান বানাতে তৎপর হচ্ছি। প্রথমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতাম, এখন তাদের সক্রিয় রাজনীতিতে আহ্বান জানাচ্ছি। প্রথমে মিছিল ও স্লোগানকে ইসলাম বিরোধী বলতাম, এখন নিজেরাই মিছিল করছি, স্লোগান দিচ্ছি। প্রথমে মানবরচিত আইনে পরিচালিত আদালতকে পাপ বলতাম, এখন সেগুলোকে ইনসাফের রক্ষক বলছি। সময়ের দোহাই দিয়ে এই পরস্পর বিরোধী অবস্থানকে আমরা ইসলাম ও দ্বীনই বলে চালিয়ে দিচ্ছি। প্রশ্ন হলো, এই চিন্তাধারার স্বার্থান্বেষী সদস্য ছাড়া আর কে কাকে বিশ্বাস করবে? এই বক্তব্যগুলো স্পষ্ট করে ধর্মীয় মূল্যবোধ নয়, বরং ক্ষমতা এবং রাজনৈতিক সুবিধাই দীর্ঘদিন ধরে জামায়াতের অবস্থান নির্ধারণ করে আসছে।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।